আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তবে আমার আজকের ব্লগটা গত বুধবারের ছিল। বৃহস্পতিবারের দিন এডিট করে আমার ছোট মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে চলে গিয়েছিলাম। শুক্রবারের দিন ভিডিওটা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে সারাটা দিন মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে কাটানোর পরে রাতের বেলাতে ডাক্তারের কাছ থেকে আসার পরে শুয়েছিলাম মেয়েকে নিয়ে। তারপরে যে ঘুমিয়ে কোথায় গিয়েছি, রাতের বেলাতে আর ভয়েসটা রেডি করতে পারিনি। তারপরে দিনের বেলাতে চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা গেছে যে সংসারের নানান রকমের কাজের ঝামেলাতে আটকে পড়েছিলাম, যার জন্যে শুক্রবারের দিন আমার ভিডিওটা আপলোড করতে পারিনি। আর দেখা গেছে আমার মেয়েকে ডাক্তারের কাছে নেওয়ার পরে আমার অনেকগুলো আপুর ভিডিও আমি দেখতে পারিনি, তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনারা একটু নয়েজ শুনতে পারবেন। তার কারণ হলো আমাদের বাড়ির পেছনে মিলাদ মাহফিলের অনুষ্ঠান হচ্ছে, আর সেজন্য একটু শব্দ হচ্ছে। প্লিজ আবার কেউ কিছু মনে করবেন না। যাই হোক, কথা বলতে বলতে এখনো পর্যন্ত আমি ভিডিও রিলেটেড কোনো কিছুই বলিনি। গতকাল রাতে আমি সকালের নাস্তার প্রায় 50% কাজ করেই রেখেছি, মানে নাস্তা কি বানাবো তার জন্য অর্ধেক কাজ রেডি করে রেখেছি। আর সকালবেলাতে হাতের টুকটাক সব কাজকর্ম শেষ করে নিয়ে নাস্তা বানানো শুরু করে দিলাম। রাতের বেলাতে আমি আলু ভাজির জন্যে আলুটাকে কুচি করে কেটে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম। আর যেহেতু রুটি বানাবো, তো রুটির ডোটাকেও আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো সকালবেলায় আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়ে আলু ভাজিটা এদিকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমি রুটিগুলো বানিয়ে নিলাম। আর অফ ক্যামেরাতে আমার বড় মেয়েটাকে একটা রুটি ভেজে দিয়ে ওকে খাবার খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি তো বাকি সবগুলো রুটি বানিয়ে নিয়ে এখন নাস্তাটা সবার জন্য রেডি করে নেব। আর পরোটাগুলো তো ঘি দিয়ে অবশ্যই ভাজবো। ঘি দিয়ে পরোটা ভাজা খেয়ে একটা কি বলবো, এটাকে কি বদ অভ্যাস বলবো না ভালো অভ্যাস বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, খেতে যেহেতু ভালো লাগে তাহলে এটা কিন্তু ভালো অভ্যাসই। ঘি দিয়ে পরোটা ভাজা খেতে খুবই ভালো লাগে। তো ঘি দিয়ে আমি রুটিও ভাজবো, আবার একটা পরোটাও নিয়েছি, পরোটাকেও ভেজে নিলাম। আলু ভাজিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু রুটিগুলো বানিয়েছি। আলু ভাজিটা হয়ে গেছে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভুলে যাওয়া আপু ভাইয়াদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করছি। আমার আজকের ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে, আমার মতো সাদামাটা লাইফস্টাইলটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন। এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি এই কাজটি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একে একে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি, তার সাথে দুটো ডিমও ভাজি করে নিয়েছি। আর অফ ক্যামেরাতে আমি একটু চা বানিয়ে নিয়েছি আমি আর আমার মেয়ের জন্যে। বাকি সবাই নাস্তাটা করে নিয়েছে, আর এখন আমি আর আমার মেয়ে একসাথে মিলে নাস্তাটা রেডি করে নিলাম। আর মা আর মেয়ে মিলে খেয়ে নেব। আমার ছোট মেয়েটাকে রুটিগুলো একটু ছোট ছোট করে ছিঁড়ে দিলে ও খেতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো রুটিগুলো আমি ছোট ছোট করে ছিঁড়ে দিলাম, এখন ও খেয়ে নেবে। ছোট দিনে যদি বুদ্ধি করে এইভাবে রাতের বেলাতে কাজগুলো গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সকালবেলাতে একটু রিল্যাক্স মোডে সকালে নাস্তাটাও করা যায়। যেহেতু সকালবেলাতে আমাদের যাদের বাচ্চারা স্কুলে পড়ে তাদের মায়েদের কিন্তু সকালের ব্যস্ততাটা একটু বেশি থাকে। আর যদি রাতের বেলাতে কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, তাহলে বাচ্চাদেরকেও কিন্তু খাওয়া দাওয়া করিয়ে রিল্যাক্সভাবে স্কুলে পাঠানো যায়। তো যাই হোক, মা আর মেয়ে মিলে খাবারটা তো খেয়ে নিলাম। নাস্তা খাওয়ার সময় আমাদের টেবিলটাতে রোদ পড়ে, মানে সকালে সূর্য উদয় থেকেই কিন্তু আমাদের এই বারান্দাতে রোদ পড়ে।
শীতের দিনে রোদের মধ্যে বসে বসে সকালের খাবার খেতে কিন্তু ভালোই লাগে। আর হয়তো আপনাদের কাছে চোখে দেখতে একটু সমস্যা হতে পারে, দেখতে একটু খারাপ লাগতে পারে, তো কিছু মনে করবেন না প্লিজ। তো খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট মেয়েটা কিন্তু পুরোপুরি খাবারটা শেষ করতে পারেনি। তার কারণ হলো সকালবেলা ওকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, তো পুরো খাবারটাও শেষ করতে পারেনি। তবে চাটা কিন্তু শেষ করেছে, কারণ চা হলো ওর খুবই পছন্দের খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে আমি সমস্ত থালবাটিগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আজকে আমার সারাদিনের কাজকর্মের মধ্যে সকালের খাবারের এই কাজের অংশটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে দুপুরের কোনো রান্নাবান্না বা কাজকর্ম বা বাড়ির অন্য কোনো কাজকর্ম আপনাদের সাথে আজকে শেয়ার করব না। আজকে আমার শাশুড়ি মায়ের হাতের মজাদার জলপাইয়ের আচারটা আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে কিন্তু হালকা পাতলা রান্নাবান্না করে নিয়েছি, দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমার শাশুড়ি মা জলপাইয়ের আচার বানাবে, তো সব কিছু রেডি করতে করতে প্রায় বিকেলের দিক দিয়ে হয়ে গেছে, মানে বিকেলটা গড়িয়ে গেছে এমন অবস্থা। তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি আমার শাশুড়ি মা কীভাবে জলপাইয়ের আচার বানায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার শাশুড়ি মা বেশ কিছু রসুন থেতো করে নিয়েছে। তারপরে এই তো এখানে একটা মশলা রেডি করেছে আচারের। এখানে আছে মৌরি আর যে ধনিয়া, গোটা ধনিয়া, সেটাকে হালকা করে টেলে নিয়েছে। টেলে নেওয়ার পরে তো ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছে। এই গুঁড়ো মশলাটা আচারের মধ্যে একটা ভিন্ন রকমের স্বাদ যোগ করবে। আর এই তো এখানে প্রায় 3 কেজির মতো জলপাই আছে। জলপাইগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছে। আর এখানে চিনি আছে, চিনিগুলো এইমাত্রই নিয়ে আসলো, যার জন্য পলিথিনেই আছে। তো এইদিকে আমার শাশুড়ি মা রান্নাটা বসিয়ে দিলেন। এইখানে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছে। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে, তো ওই পর্যায়ে গোটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছে। আমার শাশুড়ি মা আচারের মধ্যে গোটা পাঁচফোড়ন দেয়, আবার দেখা যায় যে পাঁচফোড়নটাকে গুঁড়ো করেও দেয়। তো এক এক সময় এক একভাবে রান্না করে। তো আজকে গোটা পাঁচফোড়নই দিয়ে দিলেন। পাঁচফোড়নটা দেওয়ার পরে যখন পাঁচফোড়নটা একটু ফুটে গেছে, তো ওই পর্যায়ে কিছু তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলেন। তারপরে থেতো করে রাখা যে রসুনগুলো ছিল, তো রসুনগুলোও দিয়ে দিলেন। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, রসুনটা যতক্ষণ পর্যন্ত বাদামি না হবে ততক্ষণ পর্যন্ত। সরিষার তেলের মধ্যে কোনো ফোড়ন দিলে তেলটা কিন্তু ফুলে ডাবল হয়ে যায়, তখন আর বোঝার উপায় থাকে না ফোড়ন ঠিক মতো হয়েছে কিনা। এজন্য বারবার খুন্তি দিয়ে একটু উঠিয়ে দেখে নিতে হয়। তো রসুনটা বাদামি হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি মা কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিলেন। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিলেন। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলেন চিনিটা গলার জন্য। চিনিটা যখন গলে গেছে, যখন পানিটাতে একটা বলক চলে এসেছে, তখন ওই পর্যায়ে জলপাইগুলো দিয়ে দিলেন। জলপাইটা দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়েছে। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুপাতেই কিন্তু ঝালটা দিয়েছে। দেওয়ার পরে যখন জলপাইটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাওয়ার পরে এরকম ডাল ঘুটনাটা দিয়ে জলপাইগুলোকে এরকম ভেঙে ভেঙে দেবে, মানে জলপাইগুলোকে একেবারে বিচি বের করে ফেলবে। অনেকে একদিনে আচার তৈরি করে সংরক্ষণ করেন, কিন্তু আমার শাশুড়ি মা দেখা যায় যে আচারটাকে 2 দিন ভাজেন, মানে 2 দিন রান্না করেন। রান্না করার পরে আচারটা যখন একেবারে কুচকুচে হয়ে যায়, মানে একেবারে খুব সুন্দর একটা কালার চলে আসে, তখন ওই পর্যায়ে আচারটাকে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেওয়া হয়। আর আমার শাশুড়ি মা যেভাবে আচার তৈরি করে, এভাবে যদি আচার তৈরি করে আপনারা খান তাহলে বুঝতে পারবেন এর স্বাদটা কতটা ভালো হয়। তো এভাবে নাড়তে নাড়তে আমার শাশুড়ি মা কিন্তু কিছুটা শুকনা মরিচ ভেজে রেখেছিল, ওই শুকনা মরিচগুলো একটু ভেঙে দিল। দেওয়ার পরে এই তো ওই যে গুঁড়ো মশলাটা রেডি করেছিল, মৌরি আর ধনিয়া, গোটা ধনিয়ার গুঁড়োটা, ওটা দিয়ে দিল। দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়িয়ে ওই পর্যায়ে নামিয়ে ফেলা হয়েছিল। নামিয়ে পুরাতন রাইস কুকারে রেখে দেওয়া হয়েছিল। এই পর্যায়েও আচারের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর এটাও কিন্তু অনেক দিনই খাওয়া যাবে, নষ্ট হবে না। তবে সংরক্ষণ যেহেতু করবে, তো এই জন্য আরও একবার আচারটাকে ভেজে নেবে। এই তো পরের দিন সকালবেলা কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছে। তেলটা যখন গরম হয়ে গেছে, এই পর্যায়ে একে একে সবগুলো আচার এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিবে। দেওয়ার পরে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছে, যাতে করে আচারটা ভাজতে একটু সুবিধা হয়, যেন শক্ত হয়ে না যায়। তো পানিটা দেওয়ার পরে আচারটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেবে, পানিটাকে একেবারে শুকিয়ে নেবে। আরেকটা কথা আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, আচারের মধ্যে কিন্তু রাতের বেলাতে অলরেডি ভিনেগারও দেওয়া হয়েছিল।
সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। যাই হোক, আচার বানানোর প্রসেসটা আমি আপনাদের সাথে ওইভাবে ব্যাখ্যা করে বলতে পারলাম না। তবে দেখুন আচারটা ভাজতে ভাজতে আচারের কালারটা কেমন হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু তার স্বাদটাও ছিল দ্বিগুণ। মানে দেখতেও সুন্দর হয়েছে, আচারটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমার শাশুড়ি মার হাতের আচার যে একবার খেয়েছে সে কখনোই এই স্বাদ ভুলতে পারেনি। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।